রেজওয়ান সাহেব সরু চোখে তাকান মেয়ের দিকে। শেহরিন দাঁত বের করে হেসে বলে, আরে চাপ নেবেন না চৌধুরী সাহেব, ধীরে ধীরে রান্না আমি নিজেই শিখে নিব। এরপরে প্রত্যেক দিন সকালে ধোয়া ওঠা খিচুড়ি রান্না করে আপনাকে দেখাবো, আর আমি বসে বসে খাবো। ধন্যবাদ আপনাকে। বাবা মেয়ের টুকটাক গল্প কথা চলতে চলতে এসে থামে চুয়েট মেন গেটের সামনে। এতক্ষণ উৎফুল্ল মনে কথা বলা মেয়েটা হঠাৎ করেই চুপসে যায়। গাঢ় একটু নজর দিলেই দেখা যাবে জলের কোণা এসে ভিড় জমিয়েছে তার চোখের কান্নিসে। আপনজনের বিদায় লগ্ন তাকে ভীষণ কষ্ট দেয়। এই যে বাবা এখন চলে যাবে, ভীষণ কান্না পাচ্ছে তার। আর একটু ছোট হলে সেই হাউমাউ করে কান্না করত, কিন্তু এখন তো একটু বড় হয়েছে, নিজেকে সামলানোর প্রয়াস তো করতেই হবে, নয়তো লোকে মন্দ বলবে। নিজেকে ভালো রেখো মা। যদি কখনো মনে করো তোমার একটা নতুন জীবন চাই, নতুন পথ চলার সঙ্গী চাই, বাবাকে নির্দ্বিধায় বলবে। আমি শোনার জন্য অপেক্ষায় থাকবো। বিয়ের বিষয়টা নিয়ে তুমি এত কেন উৎসাহিত বাবা? রেজওয়ান সাহেব মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমাকে নির্দিষ্ট একটা জীবনে পৌঁছে দেয়া বাবা হিসাবে আমার একটা বড় দায়িত্ব এবং ফরজ কাজ মা। আমি চাই সুস্থ থেকে দেখে শুনে সেই কাজটা যতটা সম্ভব পালন করতে, যাতে মেয়ের সুখটাকে আমি নিজে চোখে দেখে অনুভব করে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কোনো আফসোস কিংবা অসমাপ্ত কাজ রেখে যেতে চাই না। তুমি কি চাও আমি এখন সবার সামনে কান্না করি? কেন তুমি বারবার আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো বাবা? জানো আমার কতটা কষ্ট হয় ভেতরে। দুঃখিত মা, রাগ করো না। জন্ম মৃত্যু এগুলো সত্য যে মেনে নিতে হবে। যাই হোক, তুমি প্লিজ কেঁদো না। ইনশাল্লাহ বাবা থাকবেন তোমার সাথে। শেহরিন বাবার বুকে আশ্রয় নেয় ঝড়ের বেগে, ফুপিয়ে কেঁদে ওঠে সে। রেজওয়ান সাহেব চোখের কোণে পানি এলেও নির্ভীকতে এড়িয়ে যায়। সুস্পষ্ট কণ্ঠ ঠিকরে বলে, নিজেকে শক্ত করো মা। তুমি শক্ত হলেই আমি ভালো থাকবো। আর হ্যাঁ, তোমার প্রতি কারো নিখুঁত ভালোবাসা জন্মালে সেটাকে সম্মান না করলেও অন্তত অপমান বা হেয় করো না। তোমার কাছে তার অনুভূতির দাম না থাকতেও পারে, কিন্তু তার কাছে সেটা ভীষণ দামি। তুমি কি ঘুরিয়ে পেঁচিয়ে এমপি সাহেবের কথা বলছো বাবা? শেহরিনের নাক টেনে ভেজানো কণ্ঠে বলা কথা শুনে রেজওয়ান সাহেব আশ্চর্য সম্মিত স্বরে বলেন, আমি তো নেতা সাহেবের কথা বলিনি মা। ভালো তো যে কেউ বাঁচতেই পারে। তোমার নেতা সাহেবকেই বা কেন মনে হলো? কেন মনে হলো জানি না, মনে হলো তাই বললাম। আচ্ছা, তাহলে আমরা নেতা সাহেবকেই ধরে নিই, কেমন? উনি কি আসলেই খারাপ? আমরা কি পরিপূর্ণ ভালো? হুম। তাহলে তাকে খারাপ বলি কি করে? শেহরিন নিরুত্তর হয়ে যায়, উত্তর খুঁজে পায় না সে। রেজওয়ান সাহেব নম্র কণ্ঠে বলেন, মানুষ যারা ভিতরে খারাপ থেকে উপরে উপরে ভালো সেজে থাকে, সমাজ তাদের কদর করে বেশি, ভালোর ট্যাগ দেয়। এটা একটা সামাজিক ব্যাধি। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কাজকর্ম সমাজের চোখে হয়তো খারাপ, কিন্তু তারা যা করে সেটা ভালোর জন্য করে। নিজেকে জাহির করে না সে ভালো, প্রকৃতপক্ষে আসল ভালো তারাই। নেতা সাহেব এমনি একজন যে অকপটে স্বীকার করে সে খারাপ, কিন্তু যারা তাকে জহরি নজরে দেখে শুধু তারাই জানে তার ভিতরটা একদম নিখুঁত। শেহরিন বাবার বুক হতে নির্মিষে চোখে তাকায়, মুখ ফুটে কোনো দ্বিরুক্তি করে না। রেজওয়ান সাহেব মেয়েকে স্নেহের যত্নে মেন গেটের একদম অভ্যন্তরীণ স্থানে পৌঁছে দিয়ে বলেন, শেহরিন, জীবনের কিছু কিছু জায়গায় আশা কমিয়ে গ্রহণ করে নেওয়ার ক্ষমতা বাড়াও। দেখবে বিনিময়ে তুমি অনেক কিছু পেয়ে গিয়েছো। কারণ জীবনে আমরা যা চাই অনেক ক্ষেত্রেই তা আমরা পাই না। এক্ষেত্রে একমাত্র সলিউশন হাসি মুখে অ্যাকসেপ্টিং। আল্লাহ হাফেজ। বাবাকে বিদায় দেওয়া শেষে মনমরা হয়ে ল্যাব ক্লাস শেষ করেছে শেহরিন। ক্লাস শেষ হয়েছে 1:30টার পরে। ঋতমা শেহরিনের এই মন খারাপ দেখে আর বাসায় ফেরেনি। নতুন বাসা, নতুন ছোট্ট সংসার দেখতে এসেছে তার বান্ধবীর বাসায়। আর এতেই যেন বেশ খানিকটা খুশি ভর করেছে শেহরিনের মনে। বাবার বিদায়ের কষ্টটাকে ভুলে প্রবল আগ্রহ চিত্রে সে ঋতমাকে একে একে সব দেখাচ্ছে। ওয়াও, তোমার এত সুন্দর একটা রুম হয়েছে শেরিন। আমি তো পুরো ন্যাচারাল একটা ভাইব পাচ্ছে। এই প্লান্টগুলো কোথা থেকে নিয়ে কিনেছো? বাবা কালকে খুলশি থেকে জেট প্লান্ট আর
স্পাইডার প্ল্যান্ট কিনে এনেছে। আর মামার বাসায় আমি যেদিন ঢাকা থেকে চট্টগ্রাম আসি তখন সাথে করেই ফিলোড্রেন্ডর নিয়ে এসেছিলাম। এটা আজকে মামা দিয়ে গিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, চারপাশে সবুজ একটা ভাইব মনে প্রশান্তি এনে দেয়। একই সাথে ম্যাচিং করে বেডশিট, পর্দা, বাহ চমৎকার। তোমার ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ভালো জ্ঞান আছে। শেহরিন আপ্লুত হয়ে ওঠে, হাসি মুখে প্রফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা। তবে এই বেলকনিতে রাখা প্ল্যান্টগুলো রাখার জন্য কিছু মাটির তৈরি টব লাগবে। এখানে কোথায় পাওয়া যাবে? ঋতমা চোখের চশমা ঠেলে ছবি তোলা বন্ধ করে শেহরিনের দিকে এগিয়ে এসে বলে, মা গত মাসে হালি শহর থেকে বেশ কিছু সুন্দর পট প্ল্যান্টার কিনেছে। আমাদের ড্রয়িং রুমে সাজানো দেখেছো কে? অনেক জিনিস তো ড্রয়িং রুমে, খেয়াল করেনি। ওহো, আসো তোমাকে ছবি দেখাই। ঋতমা শেহরিনকে গ্যালারিতে রাখা ছবিগুলো দেখাতেই শেহরিনের পছন্দের তালিকায় চলে আসে তা। সে নিবিড় চোখে দেখতে দেখতে বলে, আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাক্সেসরিজগুলো। কিনবে তুমি? তুমি যাবে একটু সাথে? হোয়াই নট, লেটস গো। শেহরিন ঋতমাকে প্রচণ্ড উচ্ছ্বাসে জড়িয়ে ধরে। উৎফুল্লতায় দু বান্ধবী মেতে উঠে বলে, আজকে আমরা প্রচুর ঘুরবো, কেনাকাটা করব, অনেক কিছু খাবো, ঠিক আছে? ওকে, ডান। জান। চলো তাহলে একটু পরেই বের হই। ওকে, আমি মাকে আগে ইনফর্ম করি, চিন্তা করবে। তাছাড়া ঠিক আছে। পাহাড়তলি থেকে হালি শহর যেতে যেতে সময় বাজে 15:05। আর একটু আগেই পৌঁছাতে পারত শেহরিন ঋতমা, কিন্তু দুর্ভাগ্য কর্মে আটকে গিয়েছিল ট্রাফিক জ্যামে। এসেই হালি শহর এক্সপ্রেস করতে বের হয়েছে তারা। সমুদ্র তীব্রতীর এলাকায় গোধূলির বেলায় সূর্য একদম চিকচিক করছে পানিতে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, শহরটা বেশ সুন্দর। এখানকার সূর্যাস্তটা অপরূপ লাগে দেখতে। দেখেছো তুমি? হ্যাঁ, একবার এসেছিলাম। লেকের ধারে ছোট ফুচকা, টক জল, ঝালমুড়ি, ছোলা মাখা, পেঁয়াজু সব কিছু প্রায় একটু একটু করে টেস্ট করা হয়েছে দু বান্ধবীর। অনেক দিন পর একটু সময় নিয়ে ঘুরতে বের হতে পেরে আনন্দের হাওয়া গা জুড়ে বয়ে যাচ্ছে তাদের। দুপুর হতে পার করা মন খারাপগুলো দল বেঁধে পালিয়েছে শেহরিনকে ছেড়ে। মেয়েটা প্রকৃতির মাঝে ডুব দিয়েছে গভীরভাবে। 7 নাম্বার রোডের পাশে যে দোকানটা, ওটার কথা বললো। হ্যাঁ, এই দেখো লিখে দিয়েছি ঠিকানা। চলো যাওয়া যাক। টেরাকোটা গ্যালারি। দোকানটার দুটো শাখা। শেহরিন ও ঋতমা খুঁজতে খুঁজতে 1 নম্বর শাখাতে এলে দোকানটির মালিক অজিত কুমার পাল জানায় তারা যা নিতে এসেছেন সেটা তাদের আরেকটা দোকানের অনেক ভালো কালেকশন রয়েছে। চেনার সুবিধার্থে দোকানিটা দোকান মালিক নিজেই লিখে দিয়েছেন। খুব বেশি দূর নয়, মেন রোডের অপোজিট পাশে 7 নম্বর রোডের গলির মোড়ে। আঙ্কেল গাড়ি থামান তো। সানজির তাড়াহুড়া কণ্ঠে ড্রাইভার জামশেদ গাড়ি থামায় সঙ্গে সঙ্গে। জানালার কাজ নামিয়ে মুখ গলিয়ে বাহির পানে তাকায় সানজি। পরিচিত দুটো মুখ দেখতে পেয়ে কণ্ঠ চড়ায় সে। এই পিচ্ছি দুটো, এদিকে আসো। হাঁটা পথে আচমকা কারো ডাক শুনে সাইডে ঘুরে তাকায় শেহরিন ঋতমা। বাঁকানো ভ্রুদয় দ্বারা গাড়ির ভেতরে বসা কোনো আগন্তুককে ভালোভাবে দেখতে গিয়ে দেখতে পায় তাদের অতি পরিচিত সিনিয়র আপা সানজিকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছো মেয়েরা? শেহরিন ঋতমা ফুটপাতের রাস্তা থেকে নেমে এসে গাড়ির কাছাকাছি দাঁড়ায়। সানজি তৎক্ষণাৎ গাড়ি হতে নেমে দুজনের মুখোমুখি দাঁড়িয়ে চোখ সরু করে বলে, নেতার বাড়ির সামনে নেত্রীর পদযাত্রা। বাহ বাহ, খুব ভালো। সানজির কথায় আগামাথা দুজনের কেউই বুঝতে না পেরে মুখ চাওয়াচাওয়ি করে একে অপরে। শেহরিন আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করে, নেতাকে আর নেত্রীকে আপু? বুঝতে পারোনি? না। তুমিও পারোনি? না আপু। ওকে, মোড় হতে ডানে তাকাও। সাদা একটা বাড়ি দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। ওটা তোমার নেতা সাহেবের বাসা, আই মিন আমাদের বাসা। অনাকাঙ্ক্ষিত বার্তা কর্ণকুহুরে পৌঁছাতেই আকাশ হতে ঝপ্পাত করে পড়ে শেহরিন। চোখ দুটো তার আপনা আপনি গোল হয়ে যায়। ঋতমার হাত খামচে ধরে বলে, তুমি জানতে? না, তুমি? আমি কিভাবে জানবো? সানজি দুজনের হা হয়ে যাওয়া মুখ দেখে ঠোঁট টিপে হাসে। মুখরেখা পুনরায় স্বাভাবিক করে বলে,
হয়েছে হয়েছে, কেউই চিনো না। সত্যি বলছি আপু, বিশ্বাস করো। করলাম তো। শেহরিন সানজিকে আরো ভালোভাবে বিশ্বাস করানোর জন্য হাতের মুঠোয় থাকা ঠিকানা উন্মুক্ত করে। আমরা আসলে টেরাকোটা গ্যালারিতে এসেছিলাম আপু, এই দেখো ঠিকানা। সানজি এক পলক ঠিকানাটার দিকে তাকিয়ে বলে, যে গ্যালারিতেই আসো, এখন আমার সাথে আমার বাসায় চলো। সুদূর পাহাড় তলি থেকে হালি শহরে কুটুম এসেছে, খালি মুখে তো আর ফেরত পাঠাতে পারি না। সানজির মুখে ভয়াবহ কথা শুনে শেহরিনের সর্বপ্রথম মাথায় আসে নেতা সাহেবের কথা, সঙ্গে সেই প্রবাদ বাক্য, যেখানেই এমপি সাহেবের ভয় সেখানেই শেহরিনের আগমন হয়। না না, জেনে শুনে সে বাঘের খাঁচায় পা দিবে কেন? আপু আপু আজকে নয়, অন্য একদিন 6টা বাজে, 7টার মধ্যে বাসায় ফিরতে হবে। বাজুক 7টা, আমি নিজে তোমাদের বাসায় রেখে আসবো। আপু আজকে নয় প্লিজ। কোনো কথা শুনছি না, এসেছো যখন একটু আপ্যায়ন তো করতেই হবে। আফটার অল আমরা চাটগাইয়া, অতিথি আপ্যায়ন আমাদের রন্ধ্রে রন্ধ্রে। শেহরিন ভীত চোখে তাকায় ঋতুমার দিকে। ঋতুমা নিজেও দেউনমনো করতে থাকে। সানজির মুখের উপর না করার সাহস না পেলেও শেহরিনের পক্ষ নিয়ে কিছু বলবে সেটাও ভেবে পায় না। মনে মনে বলে, যত যাই হোক, নেতা সাহেবের অঘোষিত প্রেমিকা সে। এই পিচ্ছি, রাস্তায় এভাবে টানাটানি করলে লোকে ভাববে আমি তোমাদেরকে গাড়ি থামিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। না গেলে হয় না, চলো না আমরা আশেপাশে কোনো ক্যাফেতে বসি। সানজি হতাশার নিঃশ্বাস ফেলে শেহরিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, রিল্যাক্স, তুমি যার ভয় পাচ্ছ সে বাসায় নেই, এতক্ষণে বের হয়ে গিয়েছে তার কর্মস্থলে। ইভেন বাসায় আম্মা বাবা ভাবি ভাইয়া কেউই নেই, আছে শুধু একটা বেবি মানকি, যে কিনা তোমাকে ভীষণ পছন্দ করে। বাসায় লোকজনের অনুপস্থিতির কথা শুনতেই শেহরিন কিছুটা দমে যায়। ধীর কণ্ঠে বলে, সত্যি কেউ নেই? তুমি চাইলে ডাকতে পারি। না না না, ঠিক আছে। এবার তাহলে যাওয়া যায়। আচ্ছা। শেহরিনের প্রথমবারের মতো পদচারণা ঘটে সুখনিবাসে, এমপি সাহেবের বাড়িতে। বুকের ভেতরে তার অনবরত ধুকবুক করে চলছে। কেন জানি মনে হচ্ছে এমপি সাহেব বাসার ভেতরে আছে। প্রবেশ করা মাত্র তার সঙ্গে দেখা হয়ে যাবে। এসে লোকটা কি ভাববে তখন? ভাববে প্রত্যাখ্যান করেও বাড়ি বয়ে বেড়াতে এসেছে, একটুখানি দেখার জন্য বাহানা সাজিয়ে এসেছে। লজ্জা শরম বুঝি কিছুই নেই। সিসি আকাশ পাতাল ভাবতে ভাবতেই শিহরিত হয়ে ওঠে ভঙ্গুর কায়া। কি করে বোঝাবে তখন? ইচ্ছে করে আসেনি সে, তার সহদররাই তাকে জোরপূর্বক হাজির করেছে। রিল্যাক্স রিল্যাক্স শেহরিন, সানজি আপু তো বললো উনি বাসায় নেই। নেই মানে একদমই নেই, কোনো অস্তিত্বই নেই। তুই নিজেকে শান্ত কর, চারপাশটা তাকিয়ে দেখ কত সুন্দর। নিজের বিগলিত আত্মাকে শান্ত করে শেহরিন ধাতস্থ হতে থাকে। বাড়ির চারপাশটা থেকে শুরু করে নল বাগান অদ্ভুত রকমের সুন্দর। এত এত ফুলের সমারোহ বাগান জুড়ে চোখ পড়তেই যেন হৃদয় জুড়িয়ে যায়। মানতেই হবে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ বেশ শৌখিন, নয়তো এত ফুলের সম্ভার তৈরি হওয়া অসম্ভব। সানজি শেহরিন ঋতুমাকে নিয়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। দুটো রমণীর জড়তা কাটিয়ে সহজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে তার। হেসে হেসে গল্প জুড়ে দিয়েছে ইতিমধ্যে। গুটি গুটি পায়ে ড্রয়িং রুম এসে দাঁড়ানো মুহূর্তে দোতলার সিঁড়ি হতে লম্বা অববয়ে সুকায়দায় নিচে নামতে দেখে থমকে তাকায় তিনজনে। সানজির মুখ থেমে যায়, হাসি বন্ধ হয়ে যায়। কেউ একজন বিস্ফোরিত নেত্রে উন্মোচন করে সঙ্গে সঙ্গে। বুকের ভেতরে তার কয়েকশো বেগে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ শুরু হয়ে যায়। কালো শার্ট কালো প্যান্ট পরিহিত সৌম্য পুরুষটির দৃষ্টি যখন ফ্লোরে দাঁড়ানো মানবগুলির দিকে পড়ে, তখন তার ফোল্ড করতে থাকা হাতখানা থেমে যায় আপনা আপনি। দুটো সিঁড়ি বাদ রেখেই পায়ের গতি কমিয়ে ফেলে দাঁড়িয়ে পড়ে সে। স্থির চক্ষু তার একজনের উপর গিয়ে পড়ে, যে কিনা তার হতে নিজেকে লুকাতে অদম্য চেষ্টা করে যায়। এটা কি ভ্রম নাকি সত্যি? সান্নিধ্যের সামনে শেহরিন দাঁড়িয়ে, সেটা আবার তারই বাসায়। আদৌ সম্ভব? মস্তিষ্কে শুরু হয় বিক্ষুব্ধ আলোড়ন। সত্য ভ্রমের যাচাই বাছাইয়ের মাঝে হুট করে অসময়কালীন এক বৃষ্টি এসে নেতা সাহেবের শক্ত মনটাকে ভিজিয়ে দিয়ে যায়। ছন্দহীন মন তাকে নিশ্চিত করে এটা সত্য, এটা তারই প্রেয়সী, তারই জারুল ফুল, সমুদ্রের নীল শাড়ি।
যে কিনা এই মুহূর্তে তার সামনে তটস্থ চোখে তাকিয়ে আছে। শিহরিন, এই ব্যাটাকে রাজনীতিবিদ হতে কে বলেছে? এর তো নাটক সিনেমা করা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটু সময়ের জন্য ক্রাশ খেয়ে ফেলেছি। অপ্রত্যাশিত মুহূর্তে ঋতমার ফিসফিস কণ্ঠে বলা কথায় ভ্রু কুঁচকে ঘাড় ঘুরায় শেহরিন। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতমা ফের কণ্ঠ নামিয়ে বলে, সরি বললাম তো, আমার কোনো দোষ নেই। সব দোষ এই বেচার। এত ড্যাশিং লুকে আমাদের সামনে আসতে হবে কেন? ব্ল্যাক শার্ট অস্থির লাগছে দেখতে। শেহরিন চোখ বড় বড় করে ঋতমাকে থামার ইঙ্গিত দেয়, কিন্তু বেচারি সেসব পাত্তা না দিয়ে বলে, এই উনি নায়কের পার্ট বাদেও ভিলেনের পার্টও কিন্তু দারুণ করতে পারবে। এটা তার সাথে একদম খাপে খাপ যাবে। এখনকার সিনেমায় দেখো না, ভিলেনগুলো কি মারাত্মক হ্যান্ডসাম হয়। নায়ক বাদ দিয়ে ভিলেনের উপর ক্রাশ খায় সবাই। এই ব্যাটা সেটার জন্যই পারফেক্ট হবে একদম। শুধু একটা পিস্তল হলে এনাফ। রিতমা, শেহরিন ঋতমাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না। অদ্ভুত অস্বস্তিতে পড়েছে সে। এলোমেলো দৃষ্টি মেলে কোন দিক হতে কোন দিকে তাকাবে ঠাহর করতে পারে না। একদম সামনে এসে পড়তে হয় তাই। অক্ষরে অক্ষরে কিছু সেকেন্ড আগেই সেই ভাবনাগুলোকে এভাবেই সত্যি হতে হয়। এখন সে মুখ লুকাবে কথায়। সান্নিধ্য খানেক সময় স্থির দৃষ্টি ভঙ্গ করে। রমণীর অস্বস্তি মাখার রূপ দেখে ঠোঁট ভাঁজ করে সে সোজাসুজি আবারও উপরে চলে যায়। কোনো প্রকার টু বাক্য তার হতে আসে না। নীরবে এসে নীরবে পদ গমন করে। আর সে চলে যেতেই কেউ একজন হাঁপ ছেড়ে বাঁচে। সানজির দিকে নজর ঘুরাতেই সানজি আমতামতা স্বরে বলে, বিশ্বাস করো, তোমার মতো আমিও শক্ট হয়ে গিয়েছি। নেতা সাহেব এই সময় কোনো দিনও বাসায় থাকে না। আজকেই হয়তো প্রথম। এখনই চলে যাবে সে। রেডি হয়েছে দেখলে না? এসো তোমরা। ওপরে গিয়েছেন উনি আপু? হয়তো কিছু রেখে এসেছে, ওটাই আনতে গিয়েছে। তোমার মতো একটা সুন্দর ফুটফুটে বউ নেই যে গুছিয়ে দেবে। একা একা ছেলে মানুষ, বোঝোই তো। সানজি দুজনকে নিয়ে নিচতলার এক কক্ষের দিকে অগ্রসর হয়। যাওয়ার পথে শেহরিন ঋতমার দিকে আর চোখে তাকাতেই ঋতমা নির্জীব স্বরে বলে, এভাবে তাকাচ্ছ কেন মি? ক্রাশই তো খেয়েছি, কোনো তো দেয়নি। তোমার নেতা সাহেব তোমারই থাকবে। আমরা তো মাঝখান থেকে দারুচিনি এলাচ। পুপিমণি এ তো না। তাসিনের চিৎকারে রুমের ভেতরে গিয়ে পা থামায় তিনজনে। ভেতর হতে ভাসমান চিৎকার সানজি কপাল কুঁচকে ফেলে। কণ্ঠ চড়িয়ে বলে, কেন? আমি আগে বেল হব, তারপরে তোমরা ডুববে। ইয়ো পানিকে চোখ বন্ধ করতে বলো। বেবি মান কি লাঠি আনবো? পুপিমণি প্লিজ, তুমি ইয়ো পানিকে আটকে নিয়ে আসবে। আমাদের বাতায় আগে বলনি কেন? সানজি শেহরিনের দিকে এক পলক তাকিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে বলে, কেন? আগে বললে কি হতো? আমি খালি গায়ে থাকতাম না? আমার কি মান সম্মান নেই? ছোট্ট বাচ্চাটার পাকা পাকা কথায় শেহরিন ঋতুমা হেসে ফেলে। শেহরিন আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করে, বাচ্চাটাকে? আমার বড় ভাইয়ার একমাত্র পুত্র, আমাদের বেবি মানকি। বেবি মানকি? বেবি মানকিরা যেমন দুষ্ট, এটাও তার চেয়ে কম কিছু নয়। কিন্তু ইয়ো পানিটাকে? সানজি শেহরিনের দিকে ফের তাকায়। ঠোঁট চেপে হেসে নিমজ্জিত কণ্ঠ উবরে বলে, ধরে নাও তুমি। আমি? আমাদের বেবি মানকি তোমাকে ভীষণ পছন্দ করেছে। কিভাবে? ওর সাথে তো আমার দেখাই হয়নি। তোমার দেখা না হলেও ও তোমাকে ঠিকই দেখেছে, এবং দেখার পর এত বেশি পছন্দ করেছে যে নামও দিয়ে ফেলেছে ইয়ো পানি। তাই বলে ইয়ো পানি? শেহরিন ঋতুমার দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে হেসে ফেলে। সানজি শেহরিনের হাসি দেখে নিরস গলায় বলে, হেসো না মেয়ে, এটা নিয়ে এই বাড়িতে রীতিমতো একজনের সঙ্গে কম্পিটিশন লাগে। আচ্ছা, এসব কাহিনী পরে একসময় বলবো। এবার আসো, একটু সাইড দিয়ে বেবি মানকির যাওয়ার পথ করে দেই। দরজা ছেড়ে খানিকটা দূরে দাঁড়ায় তিনজনে। অতঃপর সানজি জোর গলা ছেড়ে বলে, আমরা সাইডে দাঁড়িয়েছি, এক দৌড় দিয়ে উপরে চলে যাবি। পর্দার আড়ালে থাকা নীল রঙের বিড়াল প্যান্ট পরা তাসিন উকি দেয় বাহির পানে। ঠোঁট মুখ কুঁচকে বলে, ও পুপিমণি, চোখ বন্ধ করো তোমরা। ইয়ো পানি তো আমাকে দেখে ফেলবে। এই যে চোখ বন্ধ করলাম, দেখবো না তোমাকে। শেহরিন হতে প্রতিউত্তর পেতেই তাসিন ফোকলা দাঁতে হাসে। দৌড় দিয়ে সে বের হয়ে যায় সিঁড়ির কাছে। উপরে উঠা মাত্র ফের চিল্লিয়ে বলে,
ইয়ে পানি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। স্যার, আমার ভাইকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পর জয়েন করলে সমস্যা হবে? সান্নিধ্যের কথায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবাক কণ্ঠে জবাব দেন। কি হয়েছে তোমার ভাইয়ের? অ্যাক্সিডেন্ট করেছে। রিয়ালি? আপনার বিশ্বাস না হলে কথা বলুন, এখনও কিছুটা জ্ঞান আছে। না না, ঠিক আছে, দরকার নেই। মারবে নাকি? তুমি 15 মিনিট পরেই রওনা হও। আমরা সবাই সার্কিট হাউসে অপেক্ষা করছি। তুমি এলেই মিটিংটা তাহলে শুরু করব। ডিনার টাইমও পিছিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তবুও এসো, তোমাকে দরকার সান্নিধ্য। ধন্যবাদ স্যার। কান হতে ফোন নামায় সান্নিধ্য। সামনের ল্যাপটপ কোলে বসারত ভাইয়ের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে? জীবনে তুই ভালো হবি না? আমাকে এই দিয়ে 3বার ইমার্জেন্সিতে পাঠালি। আমি কি সরাসরি মাল যে যখন মন চাইবে ইমার্জেন্সিতে পাঠাই দিবি? ভাগ্য ভালো, ইমার্জেন্সিতে পাঠিয়েছি, কোমাতে। মাফ কর, উচ্চারণ করিস না। তোর জানে ভয় ডর নাই, ঠিক আছে, বাট আমার আছে। এই 15 মিনিট দিয়ে কি করবি তুই? সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, শেহরিন এসেছে। কোথায়? বাসায়। সিরিয়াসলি? হুম। বেটা, নিজের ইমার্জেন্সি কাস্টমারের জন্য আমাকে হাসপাতালের ইমার্জেন্সিতে পাঠিয়ে দিছিস। মন্ত্রীরেও ঘোল খাইয়ে দিলি। তোর কেন যে মানুষ ভোট দেয়, এখন যদি... বাবা, আমার বান্ধবী কোথায়, টুপি কোথায়? তাসিনের ছুটে আসা দেখে সারফরাজ বিরক্ত হয়ে বলে, আমি জানি না রে বাপ। বাবা, তাড়াতাড়ি বের করে দাও, আমার বিয়ে করতে যেতে হবে। ইয়ে পানি এসেছে। সারফরাজ অবাক চোখে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, অন্বেষণ এসেছে? হুম। তার মানে শেহরিনকে? সান্নিধ্য কোনো প্রত্যুত্তর দেয় না। সারফরাজ নেতা সাহেবের মৌনতা দেখে হাসতে হাসতে বলে, পুরনো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হুশ বেটা। সান্নিধ্য চলে যায় নিজ রুমে। অন্যদিকে তাসিন বাবার অপেক্ষায় না থেকে ঝটপট কেবিনেট হতে একটা লাল রঙের পাঞ্জাবি পরে নেয় আধো হাতে। যদিও বিশেষ নজরে দেখা যায় পাঞ্জাবিটা উল্টো পড়েছে, কিন্তু ছোট মানুষের কোটায় সেটা ধরার বিশেষ নয়। মাথায় একখানা টুপি, নীল রঙের বিড়াল প্যান্টের সঙ্গে লাল রঙের পাঞ্জাবি। জামাই সাহেব একদম রেডি। বাবা, তুমি আতো? না বাপ, তুমি একাই যাও। বাবা ইমার্জেন্সিতে আছে, জ্ঞান ফিরলে যাবে। তাসিন দৌড়ে দরজা পার হতেই আবার ফিরে আসে। বিবর্ণ মুখে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, পটি এসেছে, বিয়ে একটু পরে করবো। ওহ বাপজান আমার, তাড়াতাড়ি বাথরুমে যাও। বিয়ে তুমি পটি করে এসেই করো, কোনো চাপ নেই। ইয়ে পানিকে বলো সে যেন তোলে না দেয়। ঠিক আছে, বলছি। তুমি টুপিটা খোলো আগে। সন্ধ্যা নামার আগ মুহূর্তে সূর্য যখন মলিনতা ছড়ায় বাগানের মাঝে, ঠিক সে সময় সেখানে আগমন ঘটে এক প্রস্ফুটিত জীবন্ত ফুলের, যে কিনা তার সুবাসিত সৌরভ আর সৌন্দর্যতায় সমস্ত মলিনতাকে দূর করে উজ্জ্বলতায় ভরিয়ে তোলে মুহূর্তেই। সাদা সালোয়ার কামিজ আর হালকা গোলাপি ওড়না পরিহিত এই নারীকে বাগানের মাঝে ফুটে থাকা গোলাপের চেয়ে কম কিছু মনে হয় না। সারি সারি গোলাপের মাঝে একা দাঁড়িয়ে গন্ধ শুষে নেয় প্রাণপণে। হাত দ্বারা স্পর্শ করে নরম ফুলের পাপড়িগুলোকে উজ্জীবিত করে তুলে সে। দোতলা হতে স্লাইডিং ডোরের সম্মুখে দাঁড়িয়ে একজোড়া তীক্ষ্ণ চোখ তাকে দেখে যায় নির্বিকার চিত্রে। কালো শার্টের হাতাখানা কোনো অবধি তুলে 2 হাত পকেটে ঢুকিয়ে স্থির হয়ে সে চোখের তৃষ্ণা মেটায়। 2 দিন পরে আজ সে তার জীবন্ত ফুলকে দেখতে পেল অবশেষে। ফুল যে নিজেই এসে তার বাগানে ধরা দিবে, এটা মানতেই যেন অবিশ্বাস লাগছে। সান্নিধ্য ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে ভেবে চলে হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের কি কি নাম রয়েছে। কুইন এলিজাবেথ, বনিকা, সিসিল ব্রুনার, দ্য ফেয়ারি। হঠাৎই বলে উঠল, ইয়েস, দ্য ফেয়ারি অ্যান্ড অনলি মাইন। শেহরিন নিজ উচ্ছ্বাসে ঘুরে বেড়ায়, গুনগুন করে গান গায় আপন ছন্দে। কিন্তু এই সুন্দর মুহূর্তের মাঝে সে যদি একবার জানতো কাচের জানালার অপর পৃষ্ঠে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে নিষ্পলক চাহনিতে, যার চক্ষু কোটরে শুধুমাত্র সেই বন্দি, যার বুকের ভেতরে সে দূর হতেই তুলছে তীব্র ঝড়, যার ঠোঁটের কোণে ফোটা দুর্ভিদ্য হাসির কারণ শুধুমাত্র সে।
নিশ্চিত লজ্জায় নেতিয়ে পড়তো তার সিক্ত কায়া। মুখ তুলে তাকানোর আর অবকাশ পেত না। লজ্জাপতি হয়ে নিজেকে গুটিয়ে নিত সঙ্গে সঙ্গে। মনির ছোট বাগানটা খুলে ম্যাডামকে বলো সেখানে যেতে। জি স্যার। সান্নিধ্যের নির্দেশ পেতে গেটের দারোয়ান মনির এসে শেহরিনকে বাগানের পেছনের দিকে ছোট্ট আরেকটা বাগান দেখাতে নিয়ে যায়। সভ্রম সুরে বলে, ম্যাডাম আপনি এটা দেখতে পারেন, এখানে অনেক রকম ফুলের চারাও আছে। যদি আপনার প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি প্যাকেট করে দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যা নেমে যায়। দূর হতে মাগরিবের আজান ভেসে আসতেই শেহরিন বাগান পরিদর্শন শেষে তড়িঘড়ি করে পা বাড়ায় ভেতরের দিকে। সারি সারি গোলাপ ফুলের গাছ অতিক্রম করে আসতেই সে থমকে দাঁড়ায়। সবুজ ঘাসের বুকে 4টা গোলাপ মোড়ক বেঁধে রাখা হয়েছে। ম্যাডাম এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। কে রেখেছে? যেই রাখুক গোলাপগুলো আপনার। মনির চলে যেতেই শেহরিন আশ্চর্য চিত্তে চোখের আশেপাশে তাকায়। অতঃপর ধীর গতিতে হেঁটে ভেঙে বসে গোলাপের মোড়ক তুলে নেয় হাতে। স্নিগ্ধ ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবনায় মত্ত হয়ে ওঠে। মন বলছে এটা একজনের কাজ। অবাধ্য মন সেই একজনের নামটা তাকে বারে বারে সেটা জানান দিচ্ছে, কিন্তু যার কথা ভাবছে সে আশেপাশে নেই। কখন এসেছিলেন উনি? তার চোখে কেন পড়ল না? সন্ধ্যার আবসার আলোতে শেহরিনের নজরে আসে সে একটু আগে যে 4টা ফুল স্পর্শ করেছিল, ঠিক সেই 4টা ফুলই এখানে রয়েছে। আরও একটু নিশ্চিত হওয়ার জন্য সে এগিয়ে যায় গোলাপ গাছগুলোর পানে। সজাগ দৃষ্টি মেলে দেখে বোঝা যায় তার ভাবনাই সত্য, এগুলো সেই ফুলই। ঠোঁটের কোণে অজান্তেই তার তীক্ষ্ণ হাসি দোল খায়, যে হাসির কারণে তার মনন মস্তিষ্ক এক অন্যরকম অনুভূতি জাগ্রত করে। গোলাপ গুচ্ছগুলো হাতের মুঠোয় চেপে ধরে চেয়ে থাকে এক মনে। সে শুনছে ভালোবাসার সবচেয়ে সুন্দর একটা ধাপ নাকি প্রেমে পড়ার মুহূর্তটা, যে মুহূর্তটা কারণ ছাড়াই একজন মানুষের প্রতি ভালো লাগা তৈরি করে, স্বতঃস্ফূর্ত হাসির কারণ হয়ে দাঁড়ায়। তবে কি নেতা সাহেবকে তার ভালো লাগতে শুরু করেছে? সে কি তবে প্রেমে পড়ার ধাপে এসে পৌঁছিয়েছে, নাকি সদ্য জন্ম নিয়েছে নেতা সাহেবের প্রতি তার ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি, যেগুলো এক সময় কালে বিবর্ণে অগভীর প্রেম সাগরে পরিণত হবে? গাড়ির হর্ন বাজে। শেহরিনের ধ্যান ভাঙে, ঘাড় ঘুরিয়ে তাকায় সে। সঙ্গে সঙ্গে নেতা সাহেবের গাড়ির কাজ তুলে নেয়। এক লহমায় বের হয়ে যায় সুখ নিবাস হতে। দূর হতে অস্পষ্ট নেতা সাহেবকে দেখে শেহরিনের ঠোঁটের সেই ক্ষীণ হাসিটাকে খানিকটা প্রশ্রয় দেয়। অতঃপর নিমগ্ন চাহনি শেষে চক্ষু সরিয়ে গভীর দীর্ঘশ্বাসে সে পা বাড়ায় নিজ গন্তব্যে। নরম প্রভাতের শুরু। জানালার পর্দা গলিয়ে আসা নরম রোদ্দুর ছড়িয়ে রাখা হাতে আর মুখ জুড়ে ঘটিয়েছে বিচরণ। সেই সাথে মৃদুমন্দ বাতাসে দোল খায় ঝুলিয়ে রাখা উইন্ডোজ শার্টস। টুংটাং শব্দ ভেসে আসে কানে, কিন্তু শেহরিনের ঘুম তাতে কাটে না, বরং উল্টো দিকে মুখ ঘুরিয়ে আয়েশ করে ঘুমের দেশে পাড়ি দেয় রমণী। কিন্তু সময় যে বড় পাষাণ, সে শোনে না কারো বারণ, না কারো নিষেধাজ্ঞা। আপন গতিতে সে ছুটে চলে তার গন্তব্য মুখে। সেই হিসেবে ঘন্টার কাঁটা পুরো এক চক্কর দিয়ে এসে ক্ষান্ত হয় 8টার ঘরে আশ্রয় নেয়। সঙ্গে সঙ্গে তীব্র শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ঘর। এলামের শব্দে দু কানে ধরফরে অবস্থা। ধপ করে বিনা আড়মোড়ায় ঘুম থেকে উঠে বসে শেহরিন। অতঃপর কিছু সেকেন্ড থ হয়ে বসে থেকে চোখ বড় বড় করে ঘুমের রেশ কাটাতে থাকে সে। হাত বাড়িয়ে কোনো মতে এলামখানা বন্ধ করে বেডসাইড হতে মোবাইলটা নিয়ে ক্লাস রুটিনটা চেক করে। আজ 9টা থেকে ক্লাস। হাতে সময় কিছু থাকলেও বাবার আদেশ মতো নাস্তার ব্যবস্থা করতে হবে তাকে, নয়তো একটু পরে ঢাকা হতে কল চলে আসবে। চিরুনি অভিযান চালিয়ে পিতা সাহেব তার সকালের নাস্তার খোঁজ নেবেন। মুখের উপরের চুলগুলো দু হাতের কানের পেছনে গুজে উঠে পড়ে বিছানা ছেড়ে। ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে পা বাড়ায় সোজাসুজি কিচেনের উদ্দেশ্যে। ছোট ড্রয়িং রুমের এক পাশে রাখা ফ্রিজ হতে কয়েকটা স্লাইস পাউরুটি, একটা ডিম আর একটা আপেল বের করে নেয়। প্যানে হালকা একটু বাটার দিয়ে পাউরুটিটা গরম করে, অল্প একটু লবণ ছিটিয়ে ডিম পোস্ট সেরে নেয়। আপেলটা কাটা শেষে প্লেটে সবগুলো নাস্তা সাজিয়ে গুছিয়ে চলে যায় তার রুমে।
খুব সাধারণ রেসিপি, তবে হেলদি। বাবার কথা রাখতেই আজকের জন্য এই সহজলভ্য আইটেম বেছে নিয়েছে। কাল হতেই সে হাশেম মামার দোকানে ছুটবে। তার লিস্টে সপ্তাহের 4 দিন বাইরে নাস্তা করা হবে, বাকি 3 দিন বাসায়, তাও সেটা শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, মন থেকে আর নয়। বাবা, নাস্তা নিয়েই বসলাম। সত্যি বলছো তো মা? ওকে, ভিডিও কল দিচ্ছি, ওয়েট। আচ্ছা আচ্ছা, এবার বিশ্বাস করলাম। কী কী আইটেম রেখেছো নাস্তায়? শেহরিন খেতে খেতে জবাব দেয়। ব্যাচেলারের আবার আইটেম বাবা? এই তো সেই ভাজা পাউরুটি, লবণ দিয়ে ডিম আর শুকনো আপেল।